ডিয়ার ভিউয়ার্স, বেশ কিছুদিন ধরে আমাদের দেশের অর্থনীতি ব্যাংক মার্জারের একটি প্রবণতা দেখা যাচ্ছে। তো আজকে আমি আলোচনা করব যে ব্যাংকগুলো মার্জ হতে যাচ্ছে, ওই ব্যাংকগুলোর ভবিষ্যৎ কি, আমানতকারীদের ভবিষ্যৎ কি, ওই ব্যাংকগুলোতে যারা টাকা রেখেছেন ওই টাকার রেটটা ঠিক থাকবে কিনা, এইসব বিষয় নিয়ে আলোচনা করব। তো আমার ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। শেষ পর্যন্ত দেখলে আপনি একটি ক্লিয়ার স্টেটমেন্ট পাবেন আশা করি, যে আপনাদের যদি ওইসব ব্যাংকে বিনিয়োগ থাকে তাহলে আপনাদের বিনিয়োগগুলোর ভবিষ্যৎ কি হতে যাচ্ছে। আপনারা যারা দুশ্চিন্তা করছেন, আমাকে অনেকেই মেসেজ পাঠিয়েছেন, তো তাদের সুবিধার্থে আমি ইনফরমেটিভ মূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমে আমি আপনাদের সামনে তুলে ধরবো যে ব্যাংকগুলো মার্জ হতে যাচ্ছে। আপনারা হয়তো জানেন যে সর্বপ্রথম যে দুটি ব্যাংক মার্জের ঘোষণা নিয়ে আসে সেটি হচ্ছে এক্সিম ব্যাংক এবং পদ্মা ব্যাংক। সর্বপ্রথম এই ব্যাংকগুলোই কিন্তু মার্জারের ঘোষণা নিয়ে এসে আমাদেরকে অবাক করে দেয়। তারা কিন্তু অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে যে তারা মার্জ হতে যাচ্ছে এবং তারা চুক্তিও সম্পূর্ণ করে ফেলেছে ইতিমধ্যে, যে এক্সিম ব্যাংক পদ্মা ব্যাংক হয়ে যাচ্ছে। এরপর এদের পথ অনুসরণ করে যে ব্যাংক দুটি মার্জারের ঘোষণা দেয় তারা হচ্ছে সিটি ব্যাংক এবং বেসিক ব্যাংক। ইউসিবি ব্যাংক মার্জ হতে যাচ্ছে ন্যাশনাল ব্যাংকের সাথে। তারপর সোনালী ব্যাংক মার্জ হতে যাচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে, এবং বাংলাদেশ কৃষি ব্যাংক মার্জ হবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাথে। আর অপরদিকে ব্যাংক এশিয়া অ্যাকোয়ার করতে যাচ্ছে ব্যাংক আলফালাকে। ব্যাংক আলফালা হচ্ছে পাকিস্তান ভিত্তিক একটি ব্যাংক, এটি হচ্ছে বিদেশি ব্যাংক সম্পূর্ণরূপে। তো ওরা কিন্তু মার্জ করছে না, ওরা অ্যাকোয়ার করছে। আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না, মার্জার এবং অ্যাকুইজিশনের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। মার্জার বলতে বোঝায় দুটো প্রতিষ্ঠান একসাথে মিলে যাওয়া, আর অ্যাকোয়ার বলতে বোঝায় একটি প্রতিষ্ঠান আরেকটি প্রতিষ্ঠানকে কিনে নেওয়া, যেখানে যে প্রতিষ্ঠানকে কিনে নিচ্ছে ওই প্রতিষ্ঠানের সকল দায় দেনা অপর প্রতিষ্ঠান বহন করবে। তো এখন আসি, যেহেতু এক্সিম ব্যাংক এবং পদ্মা ব্যাংক যেহেতু মার্জ হতে যাচ্ছে এবং তারা অফিসিয়ালি ঘোষণা করেছে, এবং তারা এটাও বলেছে যে তারা 1 বছরের মধ্যে এই মার্জার প্রক্রিয়াটা সম্পূর্ণ করবে। আপনারা যারা পদ্মা ব্যাংকে ইনভেস্ট করেছেন তাদের হয়তো চিন্তিত হওয়ার কিছুই নেই, যেহেতু এক্সিম ব্যাংক ভালো একটি ব্যাংক, তাদের অবস্থান বেশ ভালো অবস্থানে রয়েছে। তো যাদের পদ্মা ব্যাংকে ইনভেস্টমেন্ট রয়েছে তারা চিন্তিত হওয়ার কিছু নেই, আপনাদের ভবিষ্যতে হয়তো ভালো কিছুই আছে। বাট এখানে একটা আশঙ্কা থেকে যায় যে ডিপোজিট রেটটা ঠিক থাকবে কিনা। যেহেতু এক্সিম ব্যাংক একটি সরিয়া ভিত্তিক ব্যাংক, সরিয়া ভিত্তিক ব্যাংকগুলোতে আপনারা হয়তো জানেন ডিপোজিট রেট ঠিক থাকে না। তারা একটা রেট বলে গ্রাহকদেরকে যে আমি এই রেটে টাকা দিব আপনাদেরকে, বাট যখন টাকা ম্যাচুরিটির সময় দেখা যায় তারা ওই রেট দিচ্ছে না, তার চেয়ে কম রেট দিচ্ছে। তো ওই ক্ষেত্রে হয়তো বা পদ্মা ব্যাংকের বিনিয়োগকারীদের একটা আশঙ্কা থেকে যায় যে তাদের বিনিয়োগকৃত টাকাটা তারা যে পরিমাণ টাকা পাওয়ার কথা ছিল ওই পরিমাণ টাকাটা আদৌ পাবে কিনা, ওটা একটা আশঙ্কা থেকে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এক্সিম ব্যাংক যেহেতু পদ্মা ব্যাংকের সাথে মার্জ হচ্ছে, ওই ওই ক্ষেত্রে কিন্তু পদ্মা ব্যাংক সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাচ্ছে। পদ্মা ব্যাংকের আর কোনো চিহ্ন থাকবে না। পদ্মা ব্যাংকের যে সমস্ত ব্রাঞ্চ রয়েছে ওই সমস্ত ব্রাঞ্চ এক্সিম ব্যাংক হিসেবে পরিচালিত হবে। এরপর আসি সিটি ব্যাংক এবং বেসিক ব্যাংক নিয়ে। সবচেয়ে আলোচিত হচ্ছে এই দুটি ব্যাংক নিয়ে, যে সিটি ব্যাংক এবং বেসিক ব্যাংক। কারণ আপনারা হয়তো জানেন যে টিভি নিউজে হয়তো দেখেছেন যে এই দুটো ব্যাংককে বলপূর্বক একসাথে মার্জ করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের চাপে, যেটা অফিসিয়ালি কিন্তু আসে নাই। বাট সবাই ধরে নিচ্ছে এরা স্বেচ্ছায় মার্জ হচ্ছে না, বাংলাদেশ ব্যাংকের চাপে হোক বা অন্য সরকারের চাপে হোক ওরা একসাথে মার্জ হতে যাচ্ছে। বাট এই ক্ষেত্রে বেসিক ব্যাংকের উচ্চপদস্থ যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু প্রতিনিয়তই প্রতিবাদ করে যাচ্ছে, সংবাদ সম্মেলন করে যাচ্ছে যে তারা সিটি ব্যাংকের সাথে মার্জ হতে ইচ্ছুক না। যেহেতু সিটি ব্যাংক হচ্ছে একটি বেসরকারি ব্যাংক আর বেসিক ব্যাংক হচ্ছে শতভাগ সরকারি মালিকানাধীন একটা প্রতিষ্ঠান। তো যদি মার্জ হয়ে যায় বেসিক ব্যাংকও কিন্তু একটা বেসরকারি ব্যাংক হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই বেসিক ব্যাংক এবং সিটি ব্যাংকের মার্জারটা আদৌ আলোর মুখ দেখে কিনা সেটা নিয়ে সন্দিহান। হয়তোবা সময় বলে দিবে, এই দুটি ব্যাংক মার্জারের ঘোষণা দিয়েছে কিন্তু আদৌ এটি বাস্তবায়ন হয় কিনা এটি হয়তো ফিউচারে দেখা যাবে। তো এরপর ঘোষণা আসে ইউসিবি ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক। ইউসিবি এবং ন্যাশনাল ব্যাংক এদের মার্জারের ভবিষ্যৎটাও বেশ অন্ধকার। যেহেতু ইউসিবি ব্যাংকের অবস্থান কিন্তু বেশ ভালো, এক্সিম ব্যাংকের মতো ভালো অবস্থানে রয়েছে, অপরদিকে ন্যাশনাল ব্যাংকের অবস্থা কিন্তু বেশ খারাপ অবস্থানে রয়েছে। তো ন্যাশনাল ব্যাংক কিন্তু বেশ পুরনো একটা ব্যাংক এবং তাদের অর্থনীতির সাইজটাও কিন্তু অনেক বড়। তো ইউসিবি ব্যাংক তাদের সাথে কতটুকু মার্জারটা আদৌ কতটুকু কার্যকর হতে পারে এটা ভবিষ্যতেও বলে দিবে, এটা নিয়ে আমিও সন্দিহান এদের মার্জারটা আদৌ সম্পূর্ণ হয় কিনা, আদৌ বাস্তবায়ন হয় কিনা। এরপর এক্সিম ব্যাংক এবং পদ্মা ব্যাংকের মতো যে দুটি ব্যাংক
অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে সেটি হচ্ছে সোনালী ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। এই দুটো ব্যাংক সরকারি মালিকানাধীন ব্যাংক। এগুলো কিন্তু অলরেডি ওরা চুক্তি করে ফেলেছে ইতিমধ্যে যে তারা অফিসিয়ালি মার্চ হবে। তো এই দুটো ব্যাংক নিয়ে আমার আর বিশেষ কিছু বলার নেই। যেহেতু সরকারি মালিকানাধীন ব্যাংক, আপনাদের যদি এই দুটো ব্যাংকে আমানত থাকে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আর দুটো ব্যাংক হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। তো এই দুটো ব্যাংকও কিন্তু সরকারি ব্যাংক। এই দুটো ব্যাংকেরও আমানতকারীদের দুশ্চিন্তিত হওয়ার কিছু নেই। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বেশ ভালো অবস্থানে রয়েছে। তারপরও কেন তারা কৃষি ব্যাংকের সাথে মার্চ হতে যাচ্ছে আমি জানি না। হয়তোবা ব্যাংকের সংখ্যা কমানোর জন্য মার্চ হতে যাচ্ছে, হয়তোবা বাংলাদেশের অর্থনীতির জন্য ভালো কিছু হবে। তো আমি এই দুটো ব্যাংক নিয়েও বেশ আশাবাদী। এরপরে লাস্ট যে ব্যাংকগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাংক এশিয়া অ্যাকোয়ার হতে যাচ্ছে ব্যাংক আলফালার সাথে। দেখুন, ব্যাংক আলফালা হচ্ছে পাকিস্তান ভিত্তিক একটি ব্যাংক। তারা লাস্ট 20-30 বছর ধরে বাংলাদেশে কার্যক্রম চালিয়ে আসছে। আমি অ্যাকুরেট জানি না যে কত সাল থেকে তারা বাংলাদেশে কার্যক্রম করছে, বাট যতদূর জানি 20 থেকে 30 বছর হবে। ব্যাংক আলফালারও অবস্থা কিন্তু বেশ কয়েক বছর ধরে খারাপ যাচ্ছে। তো ওই কারণে তারা ব্যাংক এশিয়ার সাথে অ্যাকোয়ার করতে যাচ্ছে। তো ব্যাংক এশিয়া কিন্তু বেশ ভালো অবস্থানে রয়েছে। তো ব্যাংক আলফালার সাথে যে অ্যাকোয়ার হবে, যে ব্যাংক আলফালাকে যে অ্যাকোয়ার করছে, এই সিদ্ধান্তটা অবশ্যই ভালো একটি সিদ্ধান্ত। ব্যাংক আলফালা তেমন বড় একটি ব্যাংক না, তাদের সারা বাংলাদেশে 7 থেকে 10টির মতো ব্রাঞ্চ রয়েছে, তো খুব বেশি বড় না। তো ব্যাংক এশিয়া এবং ব্যাংক আলফালা যে অ্যাকোয়ার করছে এটারও হয়তো বা আলোর মুখ দেখবে, এটা নিয়েও আমি আশাবাদী। তো এই হচ্ছে মার্জার এবং অ্যাকোয়ারের অবস্থা। এখন এই ব্যাংকগুলোর নাম চেঞ্জ হবে কিনা, মার্জার বা অ্যাকোয়ার যেগুলো হতে যাচ্ছে এগুলো কিন্তু নাম চেঞ্জ হয়ে যাবে। যেমন পদ্মা ব্যাংক বিলুপ্ত হয়ে যেতে পারে, অলরেডি বিলুপ্ত হয়ে যাবে, এটা কিন্তু ওরা অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে। পদ্মা ব্যাংক হিসেবে কোনো প্রতিষ্ঠান থাকবে না। তারপর সিটি ব্যাংক এবং বেসিক ব্যাংকের অবস্থা, এটা ফিউচারটা আমি এখন বলতে পারছি না, ফিউচার আদৌ কি হয় জানি না। তারপর ইউসিবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংকেরও ফিউচার নিয়ে সন্দিহান। তারপর সোনালী ব্যাংক যেহেতু বিডিবিএল এর সাথে মার্চ হতে যাচ্ছে, তো বিডিবিএল নামে কোনো ব্যাংক থাকবে না। রাজশাহী কৃষি উন্নয়ন নামেও কোনো ব্যাংক থাকবে না। ব্যাংক আলফালা নামেও কোনো ব্যাংক থাকবে না। এই 6টি ব্যাংক সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাবে। বিলুপ্ত হতে পারে, আমি হয়ে যাবে বলবো না, বিলুপ্ত হতে পারে। যেহেতু কয়েকটি ব্যাংক থেকে আমি এখনো কোনো ক্লিয়ার স্টেটমেন্ট পাইনি, অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট পাইনি। তো এখন আসি এই ব্যাংকগুলোতে যারা কর্মরত রয়েছে তাদের ভবিষ্যৎ কি হবে। দেখুন, বাংলাদেশ ব্যাংক কিছুদিন আগে একটি নীতিমালা প্রকাশ করেছে, ওখানে ওরা উল্লেখ করেছে যে প্রথম 3 বছর যেসব ব্যাংকগুলো বিলুপ্ত হতে যাচ্ছে ওইসব ব্যাংকগুলোতে যারা কর্মরত রয়েছে তারা প্রথম 3 বছর নিশ্চিন্তে চাকরি করে যেতে পারবে, বাট পরের 3 বছর ওদের চাকরি আদৌ থাকবে কিনা, কন্টিনিউ করবে কিনা, এটা ডিপেন্ড করবে ওদের পারফরমেন্সের উপর। তো এটা নিয়ে ওদের কপালে একটি চিন্তার ভাঁজ থেকেই যায়। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে ভালো ব্যাংকের উপর আঘাত আসবে কিনা। বাংলাদেশের অর্থনীতিবিদগণ কিন্তু বলেই আসছে যে ভালো ব্যাংকগুলোর উপরও একটা আঘাত আসতে পারে। যেহেতু যেসব ব্যাংকগুলো মার্জ হতে যাচ্ছে বেশিরভাগ ব্যাংকগুলোরই কিন্তু অবস্থা খারাপ। তো ওই ক্ষেত্রে ভালো ব্যাংকগুলোর একটা প্রভাব পড়তে পারে। আদৌ কতটুকু প্রভাব পড়বে এটা ফিউচারে দেখা যাবে। তো এই হচ্ছে মার্জারের অবস্থা। আপনাদের যদি এর বাইরে কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি উত্তর দিয়ে দিব। তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে মেসেজ করবেন, কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।